বিজয় আর ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে ২০২৪-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, প্রতিটি সংগ্রামে ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে গাথা। সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ। এসব নিয়েই আমাদের বিশেষ আয়োজন ভোটের হাওয়া। আপনাদের সাথে আছি সোনিয়া ফিনিশিতা। ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব নীলফামারী ও লালমনিরহাট জেলার সংসদীয় আসনগুলো নিয়ে। জানবো সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন। জোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর 4টি সংসদীয় আসনের বিভিন্ন দলের প্রার্থীরা। জোটগত কারণে নীলফামারীর 4টি আসনের মধ্যে 3টি আসনে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলকে জেতাতে কোমর বেঁধে প্রচারণায় নেমেছেন বিএনপি প্রার্থীরা। নীলফামারীতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। নীলফামারী 1 আসন থেকে ভোটের মাঠে আছেন বিএনপির জোট প্রার্থী জামায়াতে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নীলফামারী 2 আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিন এবং নীলফামারী 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর সরকার। জেনে নেব কি বলছেন বিএনপির প্রার্থীরা। নির্বাচনী প্রচার তো এখন করা যাচ্ছে না, আমাদেরকে আচরণবিধি মেনে চলতে হচ্ছে। আমরা শুধু আমাদের নেতাকর্মীদের অনুরোধে বিভিন্ন ইউনিয়নে যাচ্ছি, সেখানে আমরা দোহা মাহফিল করছি। মানুষের সাড়া তো আলহামদুলিল্লাহ খুব ভালো, মানুষের খুব পজিটিভ রেসপন্স করছে। বেসিক নিডগুলো নিয়ে আমরা কাজ করব। প্রথমত ইনফ্রাস্ট্রাকচার, সেটা রাস্তাঘাট হোক, স্কুল কলেজ হোক, স্বাস্থ্যসেবা হোক, এগুলোই তো মূল লক্ষ্য। প্রতিশ্রুতি দিয়ে কাজ করা তো নির্বাচনের কাজ না মনে হয়। আমরা আমাদের দলীয়ভাবে যেই কর্মকাণ্ডগুলোর কথা তারেক রহমান সাহেব বিভিন্ন সময় বলছেন, সেগুলাই হবে আমাদের মূল ফোকাস। আমি যেহেতু শিক্ষক ছিলাম দীর্ঘদিন এবং শিক্ষক হিসাবে অধ্যক্ষ হিসাবে অবসর গ্রহণ করেছি, শিক্ষক সমাজটা আমার প্রতি সহানুভূতি দেখেছে। তারা মনে করছে আমি তাদের একজন বয়োজ্যেষ্ঠ সহকর্মী। আমরা দিবারাত্রি কাজ করে যাচ্ছি, আমাদের নেতা কর্মীরা তারাও কাজ করছে। নির্বাচনে অংশগ্রহণ কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ থেকে নয়, এটি মানুষের সেবা, এলাকাকে উন্নত করা, এলাকার উন্নয়ন নিশ্চিত করা। এই কারণেই মূলত আমার নির্বাচনে আসা। উত্তর জনপদের এই অবহেলিত এলাকাগুলোতে ওই রকম উন্নয়ন বা সেবার ছোঁয়া এখনও লাগেনি। আমরা সেই বিষয়গুলোকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে মাথায় নিয়ে মানুষ যেন বুঝতে পারে যে আসলে নেতৃত্বের আসনে আসীন হওয়ার পরে নেতারা চলে যায়, হারিয়ে যায়, তাদেরকে আর আগের মতো খুঁজে পাওয়া যায় না, কিংবা তারা বদলে যায়। এই ধারণাটাকে একবারে নিশ্চিহ্ন করা বা বিলুপ্ত করা, এটাও আমাদের একটা অন্যতম বড় টার্গেট। বিএনপি সহ সব দলের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। তবে নিরপেক্ষ ভোট নিয়ে শঙ্কা রয়েছে জামায়াত প্রার্থীদের। নীলফামারীতে অন্ততপক্ষে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হবে বলে আমরা সন্দেহ প্রকাশ করছি। হবেই না বলবো না, তবে সন্দেহ প্রকাশ করছি। বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দল এবং তাদেরকে আমরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবেই মনে করি। অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আমরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করি। নীলফামারীর সবচেয়ে বেশি প্রয়োজনীয় 6টি বিষয়কে চিহ্নিত করেছি। নীলফামারীতে রাস্তাঘাটের খুবই অভাব, কারিগরি শিক্ষার যথেষ্ট অভাব রয়েছে নীলফামারীতে। এই কারিগরি শিক্ষার ব্যাপক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে সরকারি এবং বেসরকারি বেকার যুবকদের কর্মসংস্থানের দিকে ধাবিত করা এবং তাদেরকে মাদকাসক্তি এবং অপসংস্কৃতি থেকে রক্ষা করার ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি। আমাদের ব্যাপারে মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। মানুষ আমাদের কাছ থেকে বাংলাদেশে একটি পরিবর্তন সূচিত হবে আমাদের মাধ্যমে, এরকম আশা পোষণ করছেন। এবারে তরুণের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। তরুণ এবং ছাত্র সমাজ তারা চায় একটা পরিবর্তন, যে পরিবর্তনের মাধ্যমে দেশ, জাতি, শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করবে। আর সেটি আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী বর্তমানে এই ভূমিকা রাখছে শান্তি নিরাপত্তা বলয় সৃষ্টি করার ক্ষেত্রে। কিছু কিছু জায়গায় আরও কিছু সমস্যা রয়েছে, যারা নিজেদেরকে মনে করে আমরা বড় দল, এই প্রভাব বা এই বলয় সৃষ্টি করতে চায়। এটা যাতে মাঠ পর্যায়ে এর কোনো প্রভাব সৃষ্টি করতে না পারে,
এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টা নিশ্চিত করবে, আমরা আশাবাদী। শান্তি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী যে ভূমিকা রেখেছে, এজন্য সাধারণ জনতা বাংলাদেশ জামাত ইসলামীকে আস্থার একটি পছন্দনীয় দল হিসাবে মনে করছে। নীলফামারীর 4টি আসনে মোট ভোটার 15,92,316 জন। এর মধ্যে নারী ভোটার 7,90,185 জন ও তৃতীয় লিঙ্গের ভোটার 10 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছেন তারা, কেমন প্রার্থী চান তারা, এবার শুনবো সে কথাই। আমার প্রত্যাশা হচ্ছে যখন আমরা ভোট কেন্দ্রে যাব তখন যাতে আমাদের মনের মতো প্রার্থীকে স্বাধীন এবং নিরপেক্ষভাবে ভোট দিতে পারবো। নারীদের বিষয় হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে, তারপর হচ্ছে নারী ক্ষমতায়নকে একটু হচ্ছে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। যেই সরকারই আসুক না কেন তাদের কাছে হচ্ছে আমার নারী নিরাপত্তা বিষয়টা বিশেষভাবে নিশ্চিত করার জন্য অনুরোধ করব। আমাদের যে এমপি হবে তার কাছে আমাদের নারী হিসাবে অনেক প্রত্যাশা। 1 নম্বরে যেহেতু আমি একজন শিক্ষক, আমি একটা ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান চাই। আমাদের বাচ্চারা দূর দূরান্তে পড়তে যায় ভালো শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে। আমাদের অনেক মেয়েরা উদ্যোক্তা আছে, কিন্তু তারা ভালো সুযোগের অভাবে কোথাও যেতে পারে না। তাদের যদি এই সুযোগটা দেওয়া হয় তাহলে আমাদের মেয়েরা অনেক দূর এগিয়ে যাবে। নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের অধিকারটুকু আদায় করার মতো কোনো মাধ্যম ছিল না। আমাদের প্রত্যাশা সামনের দিনে আমরা যে সরকারকে দেখতে চাই সেখানে নারীরাও থাকবে নিরাপদ। এ পর্যায়ে আমাদের সাথে নীলফামারী থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান যুক্ত হচ্ছেন। জনাব নাইরুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভোটের হাওয়া অনুষ্ঠানে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে নীলফামারী জেলার যে জনগণ আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা এক ধরনের শঙ্কা প্রকাশ করছেন। আপনার কাছে জানতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন? আমাদের কোনো শঙ্কা নেই, আমরা সবাই প্রস্তুত আছি। আমাদের সহকারী রিটার্নিং অফিসাররা কাজ করছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ফিল্ডে কাজ করছে। আমাদের এখানে নির্বাচন পরিস্থিতি অত্যন্ত সুন্দর। যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা হতে যাচ্ছেন প্রত্যেকের সাথে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানে আছেন। এ পর্যন্ত কোনো নির্বাচনী গোলযোগ হয়নি এবং প্রত্যেকেই নির্বাচন আচরণবিধি মেনে চলছেন। আমরা তাদের সাথে কয়েকবার বসেছি, আমি বসেছি, আমার সহকারী রিটার্নিং অফিসারও তাদের সাথে মত বিনিময় করেছে। সামনে আমরা আরো বসবো, যে কোনো বিষয়ে তারা আমাদের সাথে শেয়ার করছেন। আমরা আশা করি যে আমরা এই শতবর্ষী ইলেকশনটি সুন্দরভাবে তাদের উপহার দিতে পারবো। মোহাম্মদ নাইরুজ্জামান, যারা নীলফামারীর ভোটার আছেন তারা এক ধরনের শঙ্কা প্রকাশ করছেন, যেমনটি আপনাকে বলছিলাম যে নির্বাচনে বিভিন্ন ধরনের সহিংসতা নিয়েও তারা শঙ্কা প্রকাশ করছে। সেটি নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন আছে? এবং আরেকটা বিষয় জানতে চাই যে এখনো যদিও আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়নি, তারপর আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। এটি নিয়ে আপনাদের পদক্ষেপ কি? প্রার্থীরা এই মুহূর্তে যে প্রচারণাটা চালাতে পারবে, তারা ডোর টু ডোর যেতে পারবে। কোন রকম লিফলেট, পোস্টার অথবা অন্য কোনো সমাবেশ অথবা মাইকিং এগুলা করছেন না এবং করার সুযোগও নেই নির্বাচনী আচরণবিধিতে। তারা এই বাসায় বাসায় যাচ্ছেন, মানুষের সাথে তাদের কথা বলছেন, সেটা করতে পারবে। এর বাইরে কিছু করতে পারবে না। 21 তারিখে আমরা প্রতীক বরাদ্দ পরেই তারা তাদের নির্বাচনের আচরণবিধি যেভাবে বলা আছে সেভাবে তারা প্রচারণা চালাবেন এবং তারা এভাবে কমিটেড এবং তারা আমাদের সাথে বলেছেন। আর ভোট কেন্দ্র নিয়ে আমরা আসলে কোনো ধরনের সংখ্যায় অনুভব করছি না। আমরা সব জায়গায় ভোট কেন্দ্রগুলো নিজেরা দেখেছি। আমাদের এআরও যারা আছে, সহকারী রিটার্নিং অফিসার, তারা ভিজিট করেছে, নির্বাচনী কর্মকর্তারা ভিজিট করেছে। তাদের যোগাযোগ ব্যবস্থা সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে দেখছি যে যোগাযোগগুলো ভালো আছে কিনা, বিদ্যুৎ আছে কিনা, প্রতিটি কেন্দ্রের বুথগুলো সুন্দরভাবে করা যাবে কিনা, সেগুলো আমরা সব প্রস্তুতি নিয়েছি। পাশাপাশি সিসিটিভি যেগুলো তো নেই এসব কেন্দ্রে, আমরা সেই সিসিটিভি স্থাপনের উদ্যোগ নিয়েছি। তা আমরা উপজেলা লেভেলে এবং জেলা পর্যায়ে আমাদের যে কোর কমিটি আছে প্রতিনিয়ত আমরা মিটিং করছি যে আমরা ফোর্স ডেভেলপমেন্ট কিভাবে করব, কোথায় কোথায় যদি আমরা চ্যালেঞ্জ মনে করি সেখানে আমরা বেশি ফোর্স দিব
আমরা আপাতত কোনো চ্যালেঞ্জ পাইনি। যদি ভবিষ্যতে অর্থাৎ সে আপনাদের ধরনের কোনো জায়গা চ্যালেঞ্জ, থেকে আপনারা আসলে একদমই প্রস্তুত ত্রয়োদশ জাতীয় সংসদ আমরা নির্বাচনে। সম্পূর্ণ প্রস্তুত। মোহাম্মদ নাইরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভোটের হাওয়ায় সময় দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ ইসলাম। নির্বাচন নিয়ে কি ভাবছেন নীলফামারীর নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন। ওয়ালি মাহমুদ সুমন, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের হাওয়ায়। আপনার মাধ্যমে জানতে চাই নীলফামারীর সাধারণ মানুষ কি ভাবছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, কেমন প্রার্থী চান তারা এবং সেই সাথে কি ধরনের উন্নয়ন চাচ্ছেন তারা। ধন্যবাদ ঈশিতা। শুরুতেই আপনি জানেন যে নীলফামারীর 6টি উপজেলা নিয়ে নীলফামারীর 4টি সংসদীয় আসন। এর মধ্যে মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে। 33 জন প্রার্থীর বিপরীতে 24 জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলফামারীর কালীতলার একটি পেট্রোল পাম্পে, যেখানে আমার সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, তারা এই অঞ্চলেরই ভোটার। আমরা আসলে তাদের কাছে এই ভোটটা নিয়ে তাদের প্রত্যাশা জানতে চাবো। আমি একজন ভোটারের কাছে যাচ্ছি। আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা। ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। আমাদের নীলফামারীতে বিগত দিনে 12টি পার্লামেন্ট নির্বাচন গিয়েছেন। আমরা এখানে কিন্তু আমাদের জাতীয়তাবাদী দলের কোনো প্রার্থী পাইনি। তো আমরা বিগত দিন পর প্রার্থী পাওয়ার পর আমরা নীলফামারীবাসী আশাবাদী আমাদের যে নির্বাচন 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, আমরা ইঞ্জিনিয়ার শহীদ ইসলাম তুহিন ভাই, যিনি বাংলাদেশ সভাপতি, আসলে একটা নীলফামারীকে বা একটা দেশকে যদি সাজাতে চান আপনি, তাহলে কিন্তু একটা ইঞ্জিনিয়ারের বিকল্প নেই। তিনি কিন্তু পরিপাটিভাবে একটা জিনিসকে সাজাতে পারবে। তো আমরা তুহিন ভাইকে পেয়ে নীলফামারীবাসী অনেক আনন্দিত, এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি যে আমাদের একটা আস্থা, সে আস্থাটা আমরা মনে করি যে নির্ভরযোগ্য একটা নির্বাচন ওরা আমাদেরকে উপহার দেবেন, এবং ভোটারগণ খুব আনন্দের সহিত ভোট সেন্টারে গিয়ে ভোট প্রদান করতে পারবে, আমি এটা আশা করি। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যাব একজন তরুণ ভোটার আছেন আমাদের সাথে, যিনি এবার প্রথম সংসদীয় আসনে ভোট দেবেন। আসলে তিনি কি ধরনের নীলফামারী জেলার উন্নয়ন চান, আপনি একটু আমাদের বলবেন যে আপনি এই ত্রয়োদশ জাতীয় সংসদে কি ধরনের উন্নয়ন চান? ধন্যবাদ ডিবিসিকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে আমাদের যে চাওয়া পাওয়া, তরুণ ভোটারদের যে চাওয়া পাওয়া, আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে কয়েকটি নির্বাচন হয়েছে, 14 সালের নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জয়ী হয়েছে। 2018 সালের যে দিনের ভোট রাতে দিয়েছে তারা, এবং 2024 সালে আমিন নির্বাচন হয়েছে। আমরা এই নির্বাচন থেকে ভোট প্রয়োগ থেকে কিন্তু বঞ্চিত ছিলাম। আমি আসলে আপনার কাছে নীলফামারী জেলার উন্নয়ন আপনারা দেখেছেন, আমার জন্মের পর থেকেই, আবার বোঝার বয়স থেকেই দেখতেছি এইখানে আওয়ামী লীগের এমপি ছিল, এবং আমাদের যে আশা প্রত্যাশা ছিল সেই আশা প্রত্যাশাগুলো পূরণ হয়নি। চিকিৎসা ক্ষেত্রে বলেন আপনি, তারপরে মনে করেন শিক্ষা ক্ষেত্রে বলেন, এগুলো আমাদের পূরণ হয়নি। তাই আমরা আশা করতেছি আগামীতে যে সংসদ সদস্য হিসেবে এখানে জয়লাভ করবে, তিনি শিক্ষাক্ষেত্রে এবং মনে করেন স্বাস্থ্যক্ষেত্রে অনেক উন্নয়ন করবে। ঈশিতা, যেমনটি শুনছিলেন যে ভোটারদের এই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে যারা এমপি হবেন তাদের কাছে, এবং এই অন্তর্বর্তী সরকারের কাছে ভোটটা তারা সুষ্ঠু চান, সুন্দর চান। ঈশিতা। সুমন, আপনাকে ধন্যবাদ। নীলফামারী থেকে আমাদের সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন জানাচ্ছিলেন নীলফামারীর সাধারণ মানুষ কি ভাবছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সে কথাই। ভোটের হাওয়ায় নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন এর জেলা কমিটির সহ সভাপতি আবু হাসনাত রানা। জনাব আবু হাসনাত রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভোটের হাওয়ায়। শুরুতে আপনার কাছে জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে লালমনিরহাটের যে প্রস্তুতি সেটি কেমন দেখছেন, এবং সেই সাথে আপনার কাছে জানতে চাই যে সেখানকার সাধারণেরা এক ধরনের অভিযোগ করছেন যে ভোটের আগে যারা প্রার্থী আছেন তারা এক ধরনের প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচিত হওয়ার পরে সেই প্রতিশ্রুতি আসলে খুব একটা বাস্তবায়িত হতে দেখা যায় না। এটি কেন হয়, এই দুটি জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে, আর যারা শুনছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটি আমাদের জাতীয় জীবনে নির্বাচনের একটি খুব সাধারণ বিষয় যে প্রার্থীরা ভোটের আগে ভোট পাওয়ার জন্য অথবা ভোটারদের প্রলোভিত করবার জন্য নানান ধরনের লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে থাকেন,
অনেক ধরনের কমিটমেন্ট করে থাকেন উন্নয়নের বিষয়ে, তবে বাস্তবতা ভিন্ন। ক্ষমতা যাওয়ার পর অনেকেই সেই সব কমিটমেন্ট পুরোপুরি বাস্তবায়ন করতে পারেন না, তবে তাদের চেষ্টা আন্তরিকতা থাকে অনেক ক্ষেত্রে। সবগুলো না হলেও কিছু কিছু ক্ষেত্রে তারা সফলতা অর্জন করেন। সেক্ষেত্রে সরকারের নীতি নির্ধারণ এবং শীর্ষ পর্যায়ে তাদের একটা প্রভাব আধিপত্যের বিষয় থাকে। পলিসি মেকিং এ বা অর্থ বরাদ্দের ক্ষেত্রে যদি স্থানীয় পর্যায়ে সেই সকল নেতা যদি জাতীয় পর্যায়ে প্রভাব বিস্তার করতে না পারেন, সেক্ষেত্রে তাদের জন্য এটি দূর হয়ে যায়, যে কারণে শেষমেশ কমিটমেন্ট অনেক জায়গায় তারা পুরোপুরি সফল করতে পারেন না বলে আমি মনে করি। আপনার কাছে কি মনে হয় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে অনেকেই প্রত্যাশা করছেন বা অনেকেই শঙ্কা প্রকাশ করছেন এক ধরনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে? আপনার কাছে কি মনে হয় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কতটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে? আচ্ছা, আমি আমি আবু হাসনাত রানা, আমরা আপনাকে দেখতে পাচ্ছি না। জি, এবার আমরা দেখতে পাচ্ছি আপনাকে। দুঃখিত, একটা রিং আসছিল আমার। যাই হোক, এটি খুবই একটা সাধারণ বিষয় যে সাধারণ ভোটারদের মাঝে একটা শঙ্কা কাজ করে, কারণ বিগত নির্বাচনগুলো তারা দেখেছে বিভিন্নভাবে নির্বাচনের সহিংসতা দেখেছে তারা। এ কারণেই সাধারণ ভোটারদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে যে নির্বাচনে কোনো অপ্রীতিকর বা বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটে কিনা। তো আমরা আশা করি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে বাধাহীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, কারণ মানুষের একটা প্রত্যাশা যে আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক, এবং সরকার ইতিমধ্যে বলেছে যে ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন তারা উপহার দেবেন। তো মানুষ সেই আশায় রয়েছে, তারা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন তারা বাধাহীনভাবে নির্বিঘ্নে এবং কোনো প্রকার শঙ্কা ছাড়াই ভোটে অংশগ্রহণ করতে পারবে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আমি মনে করি। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে লালমনিরহাটের সাধারণ জনগণ কি ধরনের সমস্যার সম্মুখীন সবচেয়ে বেশি হচ্ছেন এই মুহূর্তে, বা কি ধরনের উন্নয়ন আসলে লালমনিরহাটে সবচেয়ে বেশি জরুরি? আচ্ছা, আপনারা জানেন যে আসলে আমাদের লালমনিরহাট জেলা একটি সীমান্তবর্তী জেলা। আমাদের জেলা মানচিত্রের এক কোল ঘেঁষে আমাদের চারপাশেই ভারতের সীমানা, প্রতিবেশী রাষ্ট্র ভারত। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা মাদক। এখানে প্রতিবেশী দেশ ভারত থেকে অবাধে মাদক প্রবেশ করে এখানে, দেশের অন্যতম একটি রুট। এখান থেকে সেই মাদক দেশের বিভিন্ন জায়গায় চলে যায়। আর পাশাপাশি পশ্চাৎপদতা আমাদের এখানে বিশেষ করে শিল্পায়ন হয়নি, উন্নয়ন থেকে বঞ্চিত। আমাদের এখানে প্রবাসে লোকজনের সংখ্যা অনেক কম, যে কারণে দক্ষ জনশক্তি তৈরি করে যদি প্রবাসে পাঠাবার ব্যবস্থা করা যায় এবং এখানে শিল্পায়নের ব্যবস্থা করা যায়, বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে এলাকার উন্নয়ন নিশ্চিত করা সম্ভব এবং একটি ইকোনমিক জোন। আমাদের লালমনিরহাট জেলা খুবই পশ্চাৎপদ। এখানে একটি ইকোনমিক জোন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে শিল্পায়ন তথা কৃষিভিত্তিক শিল্পায়ন, বিশেষ করে ভুট্টা আমাদের এই অঞ্চলের সবচেয়ে অর্থকরী একটা ফসল। এই কারণেই এখানে যদি কৃষিভিত্তিক শিল্পায়ন করে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, তবে আমি মনে করি যে এলাকা উন্নয়নের মূলধারার সঙ্গে সম্পৃক্ত হতে পারবে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আপনারা সুজনের সাথে যারা সম্পৃক্ত কিংবা মানবাধিকার কর্মী যারা আছেন, তারা আসলে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আপনাদেরকে আমরা দেখি যে বিভিন্ন সময় মিটিং মিছিল বা সমাবেশ করতে, কিন্তু সেটি আসলে সেই পর্যন্তই আমরা অনেক সময় দেখি যে বাস্তবায়িত হতে দেখি না। এটি কেন হয় আপনার কাছে জানতে চাই। দেখুন, সুজন দীর্ঘ সময় ধরে নির্বাচন কমিশন সংস্কার এবং একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে তারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং তাদের আন্দোলন চালিয়ে আসছে দীর্ঘ সময় ধরে। আপনারা হয়তো জানেন যে সুজনের আন্দোলনের ফসল কিন্তু নির্বাচনের প্রার্থীদের হলফনামায় তাদের সম্পদের বিবরণী প্রকাশ করার যে বিষয়টা, এটি কিন্তু সুজনের আন্দোলনের ফসল। এটি একসময় ছিল না। সুজনের আন্দোলনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন প্রার্থীদেরকে বাধ্য করেছে তাদের সম্পদের বিবরণী জমা দিতে। এটি মনে করি আমি একটি বড় অর্জন। আর পাশাপাশি সাম্প্রতিক সময়ে 5 আগস্ট পরবর্তী সময় নির্বাচন কমিশনকে সংস্কার করার জন্য সুজনের আমাদের যে ডক্টর বদিউল আলম মজুমদার, আপনি জানেন তিনি একটা কমিশনের প্রধান হিসাবে নির্বাচন সংস্কারের জন্য অনেকগুলো তার প্রস্তাবনা দিয়েছেন, এবং আমি আশা করি যে নিশ্চয়ই সেই সব প্রস্তাবনা থেকে গুরুত্বপূর্ণ যে অংশগুলো সেগুলো আগামীতে বাস্তবিত হবে বলে আমি মনে করি।
জনাব আবু হাসনাত রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভোটের হাওয়ায় আজ সময় দেবার জন্য। আমাদের সাথে যুক্ত ছিলেন লালমনিরহাট থেকে সুজনের জেলা কমিটির সহসভাপতি আবু হাসনাত রানা, এবং তিনি বেশ কিছু বিষয় লালমনিরহাট নির্বাচন নিয়ে অনেকগুলো বিষয় তুলে ধরলেন। ভোটের হাওয়ায় আমরা নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসির বিশেষ আয়োজন ভোটের হাওয়ায়। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও নানা কৌশলে লালমনিরহাটে নির্বাচনী মাঠে ঘুরছেন প্রার্থীরা। প্রচণ্ড শীত উপেক্ষা করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা ভোটারদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। ভোটারদের কাছে টানতে জেলায় নতুন শিল্পাঞ্চল থেকে তিস্তা মহাপরিকল্পনা সহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। পরিবেশ এসেছে, আমরা কাজ করছি, আমাদের অনেক চিন্তা চেতনা আছে। আমরা এই হাতিমান্দা নিয়ে চিন্তা আছে, পাটগ্রাম নিয়ে চিন্তা আছে। মানুষ এটাকে বিশ্বাস করে, আমাদের প্রতি আস্থা আছে মানুষের, এবং এই কারণে জনসমর্থন এখন আমাদের দিকে। আমি বিভিন্ন সময় জনকল্যাণমূলক যেগুলো কাজ, সমাজসেবামূলক যেগুলো কাজ, জনকল্যাণমূলক কাজ, এগুলো আমি দলীয় ফোরামের বাইরেও করেছি, অনেক কাজ করেছি। মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, যাদের বাড়িঘর নেই সেগুলোকে বাড়িঘর করার জন্য সহযোগিতা করছি। কর্মসংস্থানের জন্য নিজের যতটুকু সামর্থ্য ছিল সেটা নিয়ে কাজ করেছি, যাতে করে আমরা 2-1 2 5 যাকে পেয়েছি, যেখানে পেয়েছি কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। সর্বোপরি তিস্তা মহাপরিকল্পনার যে আন্দোলন, যদিও তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে আমরা করেছি, কিন্তু এখানে বেশিরভাগ বিএনপির লোকেরাই অংশগ্রহণ করেছে আপমত জনসাধারণের সঙ্গে। সেখানেও মানুষের যথেষ্ট আস্থা অর্জিত হয়েছে। আর বিগত 2001 সালে যখন আমরা নির্বাচিত হয়েছিলাম, তখন এই এলাকার যে উন্নয়নমূলক কাজগুলো আমরা করেছি, সেখান থেকেও আমাদেরকে দেখেই মানুষ স্বপ্ন দেখছে। আমি আশা করি নির্বাচন অবাধ সুষ্ঠু হবে, এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে 3টি আসনে ইনশাল্লাহ বিপুল ভোটে আমাদের প্রার্থীরা জয়লাভ করবে। অন্যদিকে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামাতও নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটের মাঠে সরব। পাটগ্রাম ও হাতিবান্ধা এলাকায় বুড়িমারি স্থলবন্দরকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্যিক হাবে রূপান্তর সহ তিস্তা মহাপরিকল্পনার মতো পরিকল্পনার কথা জানাচ্ছেন জামাত মনোনীত প্রার্থীরা। উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, আমরা এই অঞ্চলটাকে, আমাদের যে তিস্তা আমাদের দুঃখ, আমরা এই দুঃখকে ঘুচতে চাই। আমরা এই মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমার এই অঞ্চলকে আমরা একটি অর্থনৈতিক অঞ্চলে রূপায়িত করতে চাই। এখানের প্রধান সমস্যা হলো এই এলাকার যুব সমাজের কর্মসংস্থান। যুব সমাজের কর্মসংস্থানের ব্যাপারে কোনো সরকার কিংবা কোনো এমপি কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি, আমরা তাদেরকে বলেছি, আমরা যদি এখানে নির্বাচিত হই, এই আসনে প্রায় 1.5 লক্ষ যুবক যুবতী রয়েছে। আমরা প্রত্যেক বাড়ির কমপক্ষে একজন যুবককে অথবা যুবতীকে প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা চেষ্টা করব। আমাদের এলাকাগুলোতে রাস্তাঘাটের বেশ বড় সমস্যা। আমরা রাস্তাঘাটের কাজ ভালোভাবে করতে চাই। আমাদের তিস্তা নদীর পাড়ে যারা আছে তারা খুব অসহায় অবস্থায় জীবনযাপন করে। আমরা তিস্তা নদীর বাঁধ দেয়া, তিস্তা পারে যারা নদী ভাঙ্গন যারা যেই মানুষেরা আছেন তাদের পুনর্বাসনের জন্য আমরা চিন্তা করেছি। কিন্তু প্রার্থীদের এসব আশ্বাসেও ভোটারের মন গলছে না। তাদের মতে নির্বাচনের আগে এমন অনেক প্রতিশ্রুতি দেয়া হয় যা পরে ফাইলবন্দি হয়ে থাকে। তাই দেখে শুনেই পছন্দের প্রার্থীকেই ভোট দেবেন বলে জানিয়েছেন অনেক ভোটার। দেওয়ার মালিক একজন কাকে ভোট দেবো, যে ভালো হবে তাকে দেব। ভোটের তো একটা মূল্য আছে, যে উপযুক্ত তাকে দিব বিবেচনা করিয়ে। এমন সরকার আসবে যাতে দুর্নীতি না থাকে, কোনো চিন্তায় চাঁদাবাজি না থাকে, সুন্দরভাবে জানি আমরা রাস্তাঘাটে বেড়াইতে পারি, ছেলে মেয়ে জানি মানুষের মতো মানুষ করতে পারি, ছেলে মেয়ে জানি নষ্ট না হয়। যে প্রতিনিধি আসবে তাই সে যেন ভালো হয়, জনগণের ভালো মন্দ যেন সে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। যারা দেশের উন্নয়ন করবে, মানে রাস্তাঘাট উন্নয়ন করবে, স্কুল কলেজের সব করবে, তাদেরকে আমরা একজন সৎ এবং যোগ্য ব্যক্তিকে দিতে চাই। আমরা এরকমই একজন যোগ্য প্রার্থী চাব, যাদের দ্বারা আমরা উন্নয়ন হবে, টাকা পয়সা ছাড়া যাতে আমরা নিতে পারি, তাকে এরকমই যোগ্য একজন প্রার্থী চাব। স্টুডেন্টদের জন্য ভালো যারা করতে পারবে, যারা আমাদের কাজের জন্য সুবিধা করতে পারবে, তাদেরকে আমরা সাপোর্ট করব। এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা HM রকিব হায়দার। জনাব HM রকিব হায়দার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভোটের হাওয়ায়। আপনার কাছে জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনসাধারণের কিন্তু এক ধরনের প্রত্যাশা রয়েছে। তারা প্রত্যাশা করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু এবং গ্রহণযোগ্যভাবে হয়। আপনার কাছে জানতে চাই যে লালমনিরহাটের জেলা প্রশাসক হিসেবে আসলে আপনাদের প্রস্তুতি কেমন?
ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শক যারা ভোটার হওয়ার সাথে সংযুক্ত আছেন। রিটার্নিং অফিসার হিসেবে আমরা নির্বাচন কমিশনের সাথে মিটিং করেছি, আপনারা জানেন। সেখানে আমাদেরকে কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার জন্য, আমরা সেটা করতেছি। আর প্রচারের বিষয়ে আমরা গণভোটের বিষয়ে প্রচুর প্রচার করতেছি এবং রাজনৈতিক দলের যারা আছেন তাদেরকেও বলতেছি গণভোটের বিষয়ে প্রচার করার জন্য। প্রার্থীদেরকে বলতেছি যে আপনারা আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করবেন না, কারণ আইন সকলের জন্য সমান। আমাদের এখানে যে প্রার্থীরা আছেন, আমাদের এ পর্যন্ত বৈধ প্রার্থী আছে 21 জন, তারা সবাই আমাদের সাথে কমিটমেন্ট। আমরা তাদের সাথে যেদিন বাছাই হয়েছে সেদিন তাদের সাথে আলোচনা করেছি, তাদেরকে অনুরোধ করেছি যে একজন নির্বাচিত হবেন, সবাই তো আর নির্বাচিত হবেন না একটা আসনে। অতএব জয় পরাজয় থাকবে, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড করার জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত। কিন্তু আপনাদেরকে এই আইন কানুনগুলো, আচরণ বিধিগুলো মানতে হবে। তারা আমাদের সাথে কমিটমেন্ট করেছে এবং আমরা আশা করি আমাদের এই লালমনিরহাটের নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে নিরপেক্ষভাবে হবে এবং যারাই জয়ী হোক তারাই জনগণের জন্য কাজ করবে বলে আমাদের সাথে কথা বলেছেন। এবং আমরা দেখেছি গণভোটের জন্য আমাদের অনেক আয়োজন আছে। আপনারা জানেন আমাদের এখানে 45টা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে আমরা টপ ডাউন ব্যানার, তারপর প্রতিটা অফিসে টপ ডাউন ব্যানারের কথা বলেছি। জেলা তথ্য অফিস প্রতিদিন প্রচার করতেছেন, প্রতিটা বাজারে আমরা প্রচার করতেছি। আমাদের 10টা ইউনিয়ন, আপনারা জানেন এখানে 5টা ইউনিয়ন 10 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্য আদালত নিয়ে আসেন। কোনো ধরনের আচরণবিধি যদি কেউ লঙ্ঘন করেন তাহলে আমরা সাথে সাথে তার মোবাইল কোড আইন অনুযায়ী, আচরণবিধির আইন অনুযায়ী আমরা বিচারের আওতায় আনতেছি। এই মুহূর্তে আমরা বলবো লালমনিরহাট নির্বাচনের জন্য প্রস্তুত, আমরাও প্রস্তুত এবং জনগণের সাথে আমরা যেখানেই যাই গণভোটের কথা বলি, যেখানেই যাই আচরণ বিধির কথা বলি, যখন যে মিটিং এর কথা বলি, একটা মানুষ পাইলেও আমরা বলি যে আপনারা আচরণ বিধি মনে চলবেন, আপনারা গণভোটের দিকে নজর দেবেন এবং গণভোট দেবেন। ধন্যবাদ আপনাকে সময় দেবার জন্য। নির্বাচন নিয়ে কি ভাবছেন লালমনিরহাটের নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। নিয়াজ আহমেদ শিপন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ভোটের হাওয়ায়। আপনার মাধ্যমে জানতে চাই যে লালমনিরহাটের সাধারণ মানুষ কি ভাবছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, কেমন প্রার্থী চাচ্ছেন তারা এবং কি ধরনের উন্নয়ন চাচ্ছেন? আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে লালমনিরহাটের 3টি আসনে কিন্তু জামাত বিএনপির পাশাপাশি নতুন জনতা দল কিন্তু এখানে নির্বাচন করছেন। এই জনতা দলের প্রধান যিনি আছেন চেয়ারম্যান ব্রিগেডিয়ার শামীম কামাল, তিনিও কিন্তু মাঠে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ভোটারের কাছে পৌঁছাচ্ছেন। এবং আমি একটি জিনিস জানিয়ে রাখি যে এখানে যারা তরুণ ভোটার আছেন তাদের কাছে কিন্তু এবার নতুন প্রত্যাশা রয়েছে। ভোটারদের কাছে বিভিন্ন তাদের চাওয়া পাওয়া আছে, যেহেতু বিগত দিনে এই এলাকায় কোনো রকম উন্নয়ন হয়নি, তারা এই সব অভিযোগও তুলেছেন। আমি এই বিষয়ে একজন ক্রীড়া সংগঠকের কাছে জানতে চাবো যে আপনারা যে এই যে নতুন বাংলাদেশে আপনারা বিনিময়ে এবার কেমন প্রার্থী খুঁজে নেবেন? ধন্যবাদ। আসলে প্রার্থী খোঁজার ব্যাপারে হচ্ছে প্রথমে আপনারা বহুল প্রচলিত একটা শব্দ আছে, সেটা হচ্ছে সৎ যোগ্য প্রার্থীর ব্যাপারটা। আমি আসলে ব্যাপারটাকে অন্যভাবে দেখি, সেটা হচ্ছে আমি যোগ্য ভোটার কিনা। কারণ আমি যে ভোট দিচ্ছি এমপিকে, ওই এমপির কাজ কি, এমপির আসলে পরিধিটা কতটুকু, এইটা সম্পর্কে আমার আসলে সঠিক ধারণা থাকা উচিত। তাহলে আমি সঠিক প্রার্থীটাকে নির্বাচন করতে পারবো উনি আসলে এই স্পেসিফিক কাজগুলোর ক্ষেত্রে যোগ্য কি না। তো এই জিনিসটা আসলে আমার মনে হয় যে এই জিনিসটার আসলে বেশি প্রচার দরকার। আসলে এমপির কাজগুলো কি হওয়া উচিত, এই জিনিসগুলো নিয়ে সাধারণ মানুষ থেকে সচেতন করা উচিত, তাহলে তারা তাদের প্রার্থী বাছাই করতে আরও সচেতন হবে। আমিও সেক্ষেত্রে নিজেকে প্রায়োরিটি দিচ্ছি হচ্ছে সেই জিনিসগুলো জানার। বিগত দিনে কি এইরকম প্রার্থী পাননি আপনি? এখানে প্রার্থী পাওয়া না পাওয়ার প্রসঙ্গের আগে হচ্ছে আমি যদি নিজে যোগ্য না হই, আমি যোগ্য প্রার্থী সিলেক্ট করতে পারবো না। তো আমাকে নিজেকে আগে যোগ্য হতে হবে। আমি নিজে আমার পরিবার থেকে শুরু করে আমার আশেপাশের বন্ধু বান্ধব থেকে শুরু করে সবার সাথে কথা বলেছি, অনেকে এই বিষয়গুলো কনসার্ন না, অনেকে এই বিষয়গুলো জানেই না। তো আমি নিজে যদি না জানি আমি কোন বিষয়টাতে ভোট দিচ্ছি, ওই বিষয়টার কাজ কি, তো আমি ওই প্রার্থীটাকে সিলেক্ট করতে পারবো না আসলে। বুঝতে পারছি, উনি মানে প্রার্থী এখনও যোগ্য খুঁজে পাচ্ছেন না। আপনার কাছে জানতে চাবো, তো আপনি তো একজন ছাত্র মনে হচ্ছে, আপনি আসলে এই অবস্থায় কেমন প্রার্থী খুঁজে নেবেন?
আসলে আমরা নির্বাচনের ক্ষেত্রে যারা এখানে অতীতে নির্বাচন করেছে তারা আসলে মানুষের ভাগ্যর পরিবর্তন করতে পারে নাই। যারা পরিবারতন্ত্র থেকে যারা নিজস্ব লোক, যারা দলের লোক ছিল, তাদেরকেই মানুষকে যারা চাকরি দেওয়ার থেকে শুরু করে সব কিছু দিয়েছে। আমরা এখানে সৎযোগ্য ব্যক্তিকেই আমরা প্রায়োরিটি দিব। তাছাড়া আসলে আমরা দেখতেছি যারা মানুষের জন্য কাজ করতেছে তাদেরকেই আমরা আমাদের তরুণ প্রজন্মের প্রথম ভোটটি দেব। এবার তো এই জুলাই আগস্টের নতুন দেশ, এই দেশে আপনারা তরুণদের নেতৃত্বে কি ধরনের প্রার্থীকে আবার নির্বাচিত করতে চান? আসলে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা যে সুন্দর একটা রাজনীতি দেখতে চেয়েছিলাম, আমরা আসলে সেরকম নতুন রাজনীতির ধারা দেখতে পারিনি। তারপরও যারা নতুন করে নতুন সুন্দরভাবে বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করতেছে, আমরা তাদেরকে আবার সিলেক্ট করবো আর কি। আর যদি এই ধরনের না পান তাহলে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কি করবেন? আসলে আমি তরুণ ভোটার হিসাবে খারাপের মাঝেও যারা ভালো তাদেরকে আমি আমার ভোটটি আমানত দেব। দীর্ঘ 17টি বছর আমরা নতুন প্রজন্ম কাউকে ভোট দিতে পারিনি, তবে আবার নতুন প্রজন্ম সৎ, যোগ্য এবং আমরা দেখতেছি ছাত্ররা কী সিদ্ধান্ত নিচ্ছে, আমরা সেই সিদ্ধান্তগুলোই ফলো করে আগামী নির্বাচনে সিদ্ধান্ত নেব। সেটা শুনছিলেন যে তারা কিন্তু নতুন যারা নেতৃত্ব খুঁজে বেড়াচ্ছেন তারা কিন্তু এবার অনেক বাছাই কাছাই করে কিন্তু তাদের প্রাপ্তি খুঁজে নেবেন এবং প্রার্থীদের কাছে কিন্তু বিভিন্ন প্রত্যাশাও খুঁজে নেবেন বলে আশা করছেন। সেটাই ছিল এখানকার সর্বশেষ। শিপন, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে সহকর্মী নিয়াজ আহমেদ শিপন জানাচ্ছিলেন সাধারণ মানুষের ভাবনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। ভোটের হাওয়ায় এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।